শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটলটাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি, একই সাথে খবরের পেছনের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণ আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নিই আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, সেই 141 জনের নিয়োগ বাতিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এ নিয়োগ অবৈধ, জড়িতদের আইনের আওতায় আনা হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে এই আদেশের কোনো কার্যকারিতা নেই। ইউজিসির বক্তব্য, ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষকদের। শুনবো নিশ্চয় বিষয়ে। এর পাশেই দেখতে পাচ্ছি একটি ফেরি বা হাজার হাজার মানুষের কি বলবো যে গাদাগাদি করে অবস্থান। শিরোনামটি করেছে, ফেরিতে উপচে পড়া ভিড়, আজ থেকে দিনে ফেরি চলাচল বন্ধ। পণ্যবাহী পরিবহন পারাপারে, ফেরি চলবে শুধু রাতে। নিচে দেখছি আসছে বাজেট, 2.25 লাখ কোটি টাকা ছাড়াবে এডিপির আকার, ঘাটতি পূরণের ঋণের উপর বাড়বে নির্ভরতা। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, রাশিয়ার টিকার সরবরাহ চুক্তির শর্ত নিয়ে আপত্তি। করোনার টিকা, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে রাশিয়ার প্রতিষ্ঠান আরডিআরএফ যে সরবরাহ চুক্তির খসড়া পাঠিয়েছে তা মেনে নিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। যেখানে আপত্তি, উৎপাদনের হার কমে গেলে ও কাঁচামালের ঘাটতির জন্য সরবরাহ বিলম্ব হলে বিক্রেতা দায়ী থাকবে না। সরবরাহকারী প্রতিষ্ঠান টিকা সরবরাহ করতে বিলম্ব হলেও তা গ্রহণ করতে হবে। টিকার অকার্যকারিতা বা কম কার্যকারিতার জন্য বিক্রেতার দায়িত্ব কম। আচ্ছা, যাই হোক, এর নিচে দেখছি বিজেপির জেতার নেপথ্যে কংগ্রেসের ভুল কৌশল। এছাড়া শিরোনাম দেখছি, অবৈধ নিয়োগে 43টি পদ পেয়েও খুশি নয় ছাত্রলীগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহান তার মেয়াদের শেষ দিনে 141 জনকে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছেন। প্রথম আলোরও প্রথম পাতাতে জনাকীর্ণ একটি বাজারের ছবি দেখছি, স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হচ্ছে। দৈনিক সমকাল প্রধান শিরোনাম, করোনার নমুনা পরীক্ষার নামে অবাধ বাণিজ্য, বেসরকারি হাসপাতালের চিত্র, কিটের মূল্য কমলেও পরীক্ষার ফি কমেনি, 3 থেকে 400 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া খালেদা জিয়ার বিদেশ যেতে দেরি হচ্ছে যেসব কারণে, আজকালের মধ্যে নিষ্পত্তির আশ্বাস আইনমন্ত্রীর। দৈনিক যুগান্তর শিরোনাম একটি দেখছি, বিকল্প ব্যবস্থায় ছুটছে ঘরমুখো মানুষ, ফেরিতে উপচে পড়া ভিড়। এখানেও ফেরিতে লোকারণ্য একটি ছবি দেখতে পাচ্ছি। শিরোনাম দেখছি, স্পুতনিক ভি নিয়ে দর কষাকষি, প্রতি ডোজ টিকা $9.95 প্রস্তাব রাশিয়ার। প্রস্তাবে 30টি বিষয়ে সংশোধনের অনুরোধ বাংলাদেশের। প্রস্তাবিত দাম মডার্না বা ফাইজারের চেয়ে কম, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও বেশি সোর্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ বিশেষজ্ঞদের। পিছনের পাতায় শিরোনাম দেখছি, হতদরিদ্রদের বরাদ্দ টাকায় দলীয় ভাগ, ঈদ ও করোনার সহায়তা। কালের কণ্ঠ শিরোনাম করেছে, 200 কলেজে 50,000 ক্যামেরা 5.5 লাখে। ক্যামেরা কেনা ব্যয় হয়েছে 11 কোটি টাকা। প্রকল্প পরিচালককে শোকজ, ক্যামেরা কেনায় মন্ত্রণালয় গত বছর জুনে নিষেধাজ্ঞা দিয়েছিল, তারপরেও এটি হয়েছে। এর পাশে দেখছি, চক্রের পকেটে 5 কোটি টাকা, ভিসি 50 লাখ, আশ্চর্যবোধক চিহ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ। এর পাশে আছে অর্ধেকের বেশি আইসিইউ খালি, 79% জেনারেল বেড ও 59% আইসিইউ বেড খালি। 2 দিন পরে দৈনিক শনাক্ত বেড়ে আবার 10%-র কাছে, মৃত্যু কমে 37। আচ্ছা, পেছনের পাতায় শিরোনাম দেখছি, কবিগুরুর জন্মদিন আজ। সবশেষে দ্য ডেইলি স্টার, স্বভাবতই একই রকম শিরোনাম, ম্যাড্রাস হোম অ্যাজ কার্বস সিড। আচ্ছা, ফেরিতে ছবি, রাজপথে শত শত মানুষ হেঁটে যাচ্ছে, এই ধরনের ছবি দেখছি প্রথম পাতা জুড়ে। এছাড়া খালেদা ইমপ্রুভিং, ফ্যামিলি হোপস for sending her abroad once she is more stable and legal issues are settled. বিভিন্ন রকম শিরোনাম, তার মধ্যে গতকাল থেকেই আসলে যে বিষয়টি আলোচিত এবং আজকেও জাতীয় দৈনিকের প্রথম পাতায় সেই ছবিটি আমি গুরুত্বের সাথে দেখলাম, সেটি হচ্ছে যে শত শত হাজার হাজার মানুষ কিন্তু এই আপনার করোনার ঝুঁকি উপেক্ষা করে এবং বিধিনিষেধ অমান্য করেই কিন্তু ঈদ উপলক্ষে দেশের পথে রওনা দিয়েছেন। এবং যেহেতু
দূরপাল্লার বাস একটানা চলছে না কিংবা যানবাহনগুলো বন্ধ করা হয়েছে, সে কারণে কিন্তু সেইটিকে উপেক্ষা করেই কিন্তু তারা যাচ্ছেন, এবং ফেরিগুলোতে বিশেষ করে একেবারে শত শত মানুষ, এবং সেই কারণে পণ্য বোঝায় যানবাহন, ট্রাক কিংবা মুমূর্ষ রোগী যে অ্যাম্বুলেন্স, সেগুলো নির্দিষ্ট সময় যেতে পারছে না, এবং তারা নিজেরাও কিন্তু ঝুঁকিতে পড়ছে। মানে তাহলে এই যে বিধিনিষেধ আরোপ করা হলো সংক্রমণ রোধে, তা কিভাবে কার্যকর হবে? তৌফিক মারুফ, এই বিষয়টি দিয়ে যদি আজকের আলোচনা শুরু করেন। জি, ধন্যবাদ। আমি শুরুতেই একটু শ্রদ্ধা জানাতে চাই এবং স্মরণও করতে চাই আনন্দের সঙ্গেই আমাদের যে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে ১৬০তম জন্ম জয়ন্তী। কারণ তার কাছে আসলে আমাদের প্রশান্তির অনেক জায়গা আছে। বাঙালি বাংলা সংস্কৃতির বড় জায়গাটি আসলে সেইখানে। তো আমি এই যে আপনি শুরুতে যে কথাটি বললেন যে দেশের সংক্রমণ পরিস্থিতি এই মুহূর্তে আমরা যদিও হয়তোবা একটু পরে আলোচনায় আসতে পারে, আমি সেটা একটু আলোচনায় যে দেখেন হাসপাতালগুলোতে সিট কমে আছে, এটি অনেকে শুনে একটু স্বস্তি মনে করতে পারেন। অনেকের মধ্যে এক ধরনের আশা জেগে উঠতে পারে, অনেকের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হতে পারে যে হ্যাঁ, হাসপাতালের বেড তো খালি, তো আমি আরেকটু মার্কেটে যাই, আমি আরেকটু ঈদ করতে বাড়ি যাই, কিংবা আমি আরো বা যতটুকু সতর্কতা আছে সেটা না করলেও বোধহয় চলবে। এমন যে বিষয়গুলো আসলে এটি একেবারেই ভুল এবং খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যদি বাইরের দেশগুলিতে তাকাই, সেই জায়গাটিতে আমি অনুরোধ করব যারা দর্শক আছেন, যারা যেভাবেই দেখছেন না কেন অনুষ্ঠান, সবার জন্যই শুধু করোনা পরিস্থিতি এখন আর শুধু আমাদের দেশের পরিস্থিতির উপরে নজর না রেখে সবার উচিত একটু দেশের বাইরেও নজর রাখা প্রতিদিন। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি। অন্য অনেক দেশে যেখানে এর চেয়ে, আমি উদাহরণটা দিচ্ছি যে নেপালে যেখানে মার্চ মাসে প্রতিদিন মার্চের অন্ততপক্ষে ২০ তারিখ পর্যন্ত, ২০ এরও পর ২১-২২ তারিখ পর্যন্ত যেখানে শনাক্ত ছিল ১০০ জনের নিচে, সেইখানে এখন শনাক্ত ৮,০০০ এর বেশি। তো এটি যে অর্থাৎ মাত্র ১৫ দিনের ব্যবধানে এই পরিবর্তনটি এসছে। সুতরাং আমরা যে এখন স্বস্তিতে আছি বলছি বা মনে হচ্ছে, এটি মোটেই আসলে স্বস্তিদায়ক নয়। আমরা যদি ঈদে ঘরমুখ যে ঢল, এই ঢলটি থেকে নিজেদেরকে যদি সংযত করতে না পারি, যদি ঠেকাতে না পারি, তবে কিন্তু ঈদের ১৫ দিন বা ২ সপ্তাহ পর, এমনকি আমার কাছে মনে হয় গত দুদিনের যদি সংক্রমণ রেশিওটি আমি দেখি, সেই অনুপাতে আমার মনে হয় ঈদের সপ্তাহখানেক পর থেকেই সংক্রমণ কিন্তু আবার বেড়ে যাবে এবং সেই বাড়াটা কিন্তু আগের তুলনায় ভয়ানক হবে। এটি আমার মানে পর্যবেক্ষণ মানে বলছে। এটি কি এই যে ঈদ কেন্দ্রিক যে শপিং মল বা মার্কেটগুলোতে আমরা উপচে পড়া ভিড় দেখছি, কিংবা এই যে ঈদ যাত্রার নামে যে আপনার ঘাট এবং সে যেই ভিড়টি দেখছি, সেইটির কারণে আপনি এই আশঙ্কাটি করছেন? অবশ্যই। ইতিমধ্যে দেখবেন আজ সকাল থেকে কিন্তু ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ। আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই। কিন্তু তারপরেও বিভিন্নভাবে অনেকে যাওয়া এবং একই সঙ্গে আমার যে সরকারের যে নির্দেশনা যেটি আছে সেটিও বাস্তবায়ন করা উচিত। শুধু ফেরি বন্ধ করলেই হবে না। ফেরিঘাট পর্যন্ত মানুষ যাতে যেতে না পারে। ঢাকা থেকে যারা ফেরিঘাট পর্যন্ত যাবেন, সেটিও তো তাদের একটা ভোগান্তি। এরপরে দেখা যাবে সেখানে যখন আটকে দেওয়া হবে, তারা কেউ বিক্ষোভ করবেন, পথে হয়রানি হবে। আমরা কিন্তু গণমাধ্যম আবার মানবিক দিক বিবেচনায় নিয়ে সেগুলো অনেক সময় তুলে ধরি। আমার মনে হয় তারা যাতে ঢাকা থেকে বের না হতে পারে, এরকম একটি জায়গায় যাওয়া উচিত এবং এটি খুবই জরুরি। কারণটি হচ্ছে হ্যাঁ, যারা একেবারেই জরুরি ইমার্জেন্সি, এটি তো বলাই আছে কারা যেতে পারবেন, কিন্তু সেই ইমার্জেন্সি সুযোগটির অপব্যবহার হচ্ছে চরমভাবে, যেটি গতকালকে দেখেন আপনার অনেক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, অনেক গণমাধ্যমেও এসছে যে ফেরিতে উপচে পড়া ভিড়, মানুষের জায়গা নেই, মানুষের চাপে সেখানে জরুরি পরিবহন পর্যন্ত নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা। বিআইডব্লিউটিসির সঙ্গে গতকালকে আমি কথা বলেছি, সেখানেও তারা এই কথাগুলো বলছেন। আজকে তারা বাধ্য হয়ে সরকারের উপর মহলের নির্দেশে তারা বন্ধ করতে বাধ্য হয়েছেন আজকে সকাল থেকে। তো এইটি মাথায় রাখা দরকার। কারণ আমি নেপালকে রেফার করছি বারবার,
ভারতের পরে কিন্তু নেপাল হচ্ছে আমাদের জন্য উদাহরণ, একেবারেই উদাহরণ। আমরা যদি এখনো নিজেদেরকে সংযত করতে না পারি, ঈদের পরে তথ্যপাত্র বলছে, আমি না, বিজ্ঞানীরা বলছে, আমি না, বলছে আন্তর্জাতিক যে পরিসংখ্যানগুলো আমরা প্রতিদিন কাজের জন্য বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে ঈদের পরে কিন্তু যদি এই যে মার্কেটিং এর যে ভিত্তি হলো গত কয়েকদিন পর্যন্ত এবং ঈদের পর পর্যন্ত যে হবে, এটির অবশ্যই একটা পরিণতি কিন্তু আমরা দেখব। এতে ইতিমধ্যেই সেই পরিণতির মধ্যে আমরা পড়ে গেছি, এটি কিন্তু একেবারেই ধরা যায়। ঈদের পরে হাসপাতালে ভিড় আবার যে বাড়বে এতে কোনো নিস্তার নাই, যদি একেবারে অলৌকিক কোনো ঘটনা না হয়ে থাকে। জি, এই যে বারবার সচেতন করা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু তারপরেও তো আমরা মাঠে আসলে সেই চিত্র দেখছি না। এটি মানে কি কারণে সাধারণ মানুষ সচেতন হচ্ছে না, নাকি সচেতন করার যে প্রক্রিয়া সেখানেই ঘাটতি রয়ে গেছে? দেখুন, আমরা যারা বিজনেস নিয়ে কাজ করেন বা অর্থনীতির মানুষরা বলেন না যে চাহিদা এবং যোগানের একটা সামঞ্জস্য থাকে। তো আপনার যদি চাহিদা থাকতেই পারে কিন্তু যোগানটি যদি বন্ধ থাকে তবে কিন্তু মানুষ সেই চাহিদা পূরণের জন্য অতটা হয়তো উদ্গ্রীব হবেন না, বা যেটি তার এসেনশিয়াল না সেটির জন্য বের হবেন না। আপনি যখন দোকানপাট খুলে দিবেন তখন তো আপনার একটু যেতে ইচ্ছা করবে, দোকানের সামনে দিয়ে যাবেন, দোকানে আপনি ঢুকবেন না, এটি তো হতে পারে না। কিংবা আপনি বাসায় বসে আছেন, আপনার মাথার মধ্যে তো এই জিনিসটি কাজ করবে যে যখন দোকানপাট খুলেই দেওয়া হয়েছে, তো খুলে তো দেওয়া হয়েছে আমাদের জন্য, তাহলে আমরা একটু যাই না। আপনি যখন গণপরিবহন খুলে দিবেন তখন তো মানুষের মাথার মধ্যে এটি কাজ করবে, এই যে গণপরিবহন খুলেছে তাইলে আমি বের হতে অসুবিধা কি। আর বাংলাদেশের মানুষের একটি সমস্যা, একটি স্বভাবগত সমস্যা, সেটি হচ্ছে আপনি যখনই কোনো কাজে একটি জরুরি বিবেচনায় কিছু উন্মুক্ত করে দিবেন, ওপেন করবেন, সেটিকে আমরা অপব্যবহার করি। এইটি চরম একটি অন্যায় কাজ, না, শুধুমাত্র না, কিন্তু অসচেতনতা কিন্তু না, কিন্তু আপনি যে অন্যায় কাজ। বিষয়টি বলছিলেন যে মার্কেট খুললে অনেকেরই হয়তো ইচ্ছে করবে, গণপরিবহন খোলা থাকলে অনেকেই যেতে চাবে, তাহলে এই সুযোগটি বা দেওয়া হচ্ছে কেন? কারণ একদিকে তো কি বলবো, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে সংক্রমণ রোধে এখন এই বিধিগুলো মানা বা জনবহুল স্থানে না যাওয়াটা বাঞ্ছনীয়, সেই নির্দেশনাও দিচ্ছে। আবার সেই স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সরকারের থেকেই সেই সিদ্ধান্ত আসছে গণপরিবহন সীমিতভাবে খোলা, মার্কেট খোলা। তাহলে এই বৈপরীত্য কেন? এই বৈপরীত্যে আসলে একটি সরকারের ভেতরে এই সিদ্ধান্ত নিয়ে একটি সমন্বয়হীনতা আছে। কারণ আমি অন্তত পক্ষে একেবারেই নিশ্চিত, শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি যে অন্তত পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য খাতের মানুষরা কেউ এই দোকানপাট খোলা কিংবা গণপরিবহন খোলার পক্ষে না, একেবারেই পক্ষে না। কিন্তু বাণিজ্যের কাছে, বাণিজ্য সেক্টরের মানুষের কাছে, অর্থনীতির কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে, একেবারে জিম্মি শব্দটাই আমি বলছি। তাদের জিম্মি হওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছে। আপনি যদি স্বাস্থ্যমন্ত্রীর গত কয়েকদিনের কথা শোনেন, তিনি কিন্তু পরিষ্কার ভাবেই বলছেন স্বাস্থ্যের যে বিশেষজ্ঞরা তাদের মধ্যে অনেকেই আছে এখন রীতিমতো পদত্যাগ করতে চান, জাতীয় কমিটির অনেক গণ্যমান্য ব্যক্তিরা। কারণ তারা এই অবস্থা দেখতে চান না, তারা এই অবস্থা মানতে চান না, মানতে পারেন না। কিন্তু তারা, যেহেতু সরকার বাধ্য হচ্ছে বাণিজ্য সেক্টরের মানুষের কাছে জিম্মি হয়ে এগুলো খুলে দেওয়ার জন্য, সুতরাং এটি আসলে সামাল দিতে পারছে না। এক কথা যদি আমি বলি, সরকারের উচিত একদম আরো কঠোর হওয়া। আমরা তো দেখি কোথাও কোথাও কারফিউ পর্যন্ত দিচ্ছে কোন কোন দেশে। আমরা তো ওই আবার একটা কথা আমরা অনেক সময় বলি, আমরা যারা মিডিয়াতে কথা বলি অনেক সময়, তাদের মধ্যে দ্বিচরিত্র একটা ভাব আছে। আমরা যদি যখন বলবো যে আমাদের দেশ কেন ইউরোপ, আমেরিকা কিংবা সিঙ্গাপুরের মতো হচ্ছে না, কেন উন্নয়ন হচ্ছে না, কেন আমরা অগ্রগতির দিকে যাচ্ছি না, কিন্তু এই বিপদের সময় তাদের যে পদক্ষেপ সেটা যখন এই দেশে নেওয়া হয় তখন আমরা আবার মানতে পারি না। সিঙ্গাপুরের অবস্থা দেখেন, সব বন্ধ করে দিয়েছে। আমরা কি সেগুলো করতে পারি? আমাদের এখানে আন্দোলন হয়, আমাদের এখানে সড়ক পরিবহনের লাখ লাখ শ্রমিকরা আন্দোলনে নেমে যায়, আমাদের এখানে দোকান মালিকরা আন্দোলনে নেমে যায়। এই হচ্ছে আমাদের দেশে অবস্থা, কিন্তু মারা যাচ্ছেন ওই দেখেন মালিকরাই বেশি মারা যাচ্ছেন। আপনার এই যে দোকান মালিকদের আমরা যদি হিসেব ধরি, আমি অন্তত পক্ষে কাজ করা শুরু করেছি যে গত করোনার 1 বছরে ব্যবসায়ীরা কতজন মারা গেছেন বাংলাদেশে। আমি মনে করি বাংলাদেশে করোনার এই অবস্থার জন্য
ব্যবসায়ী সেক্টরের সবচেয়ে বেশি সংযত থাকা উচিত। আমি ইতিমধ্যেই দেখেছি, আগেও যেটি আশঙ্কা করেছিলাম, ইতিমধ্যেই দেখছি যখন ঢাকার দোকানপাট মার্কেট খুলে দেওয়া হলো, শপিং মল খুলে দেওয়া হলো, তখন দাবি উঠেছে ইনিয়ে বিনিয়ে যে পরিবহন ছেড়ে না দিলে এরা কিভাবে যাবে। পরিবহন সেক্টর থেকে বলা হচ্ছে দোকানপাট খুলে দিচ্ছে, আমরা কেন বন্ধ? তখন আমি বলেছিলাম যে দুদিন পরে পর্যটন সেক্টরের ওনারা বলবে সব খুলে দিচ্ছে, আমাদের পর্যটন সেন্টার কেন বন্ধ থাকবে, কক্সবাজার কেন বন্ধ থাকবে। তারা ইতিমধ্যে গতকালকে থেকে দাবি জানানো শুরু করেছে যে সব খুলছে, আমাদের এগুলো খুলে দিতে হবে, আমাদের পেট চলে না। তো পেট চলে না এক জিনিস, পেট কম চালানো এক জিনিস। আমি মনে করি মানুষ যদি বেঁচে থাকে, বাংলাদেশের অবস্থা এমন না, না খেয়ে মানুষ মারা যাবে। হ্যাঁ, পেটটা একটু কম চলবে, হয়তো একটু কম খাওয়া হতে পারে, একটু কষ্ট হতে পারে, কিন্তু জীবনের চেয়ে এই কষ্টটুকু মেনে নেওয়া উচিত। জি এই জীবনের চেয়ে ঈদের আনন্দটা কম করা উচিত, এটি আমি একেবারেই বলতে চাই। জি আরো শুনবো নিশ্চয়ই, কারণ একটি বাস্তব জায়গা তো রয়েছে যে এটি বড় জনগোষ্ঠী যেহেতু 1 বছরের বেশি সময় ধরে অর্থনীতি স্থবির, এবং অনেকেরই কিন্তু কি বলবো যে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে কিংবা তার অবস্থা থেকে নেমেছে, তো তাদেরকে একটা সাপোর্ট দেওয়ারও বিষয় রয়েছে। সেই বিষয়টি কতটা এগোচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা ফিরবো খুব অল্প সময় পরেই, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন নীলরটা আজ পত্রিকার সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ। মারুফ ভাই, বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে কোনো সন্দেহ নাই এই সময় কঠোর লকডাউন প্রয়োজন কিংবা সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় একটা বড় জনগোষ্ঠী আছে যারা আসলে দিনমজুর, যাদের প্রত্যেক দিনে উপার্জনেই তাদের সংসার চলে। তাদের ব্যাপারে আসলে কতটা উদ্যোগ নেওয়া গেছে কিংবা পরিকল্পনা কি শুনছেন? পরিকল্পনার জায়গাটি সরকার তো ইতিমধ্যেই আমরা জানি যে বিভিন্ন ভাবে টোকেন তারা সরকারের জায়গা থেকে কিছু কিছু প্রণোদনা বলি কিংবা সাহায্য বলি সেটি শুরু করেছে। গতবার তো বেশ ভালোভাবেই ছিল, এবার প্রথম দিকে সেটি অনেকটা ঘাটতি ছিল, কিন্তু গত কয়েকদিন এই যে আমরা যদি উদাহরণ দেই যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ঈদের আগে যে বিভিন্ন সেক্টরে কিছু ছোট ছোট সেগমেন্ট করে তারা কিছু সাহায্য দিচ্ছে, ঈদ উপহার হিসাবে বলছে 10,000 করে কিংবা 5,000 করে ইত্যাদি। তো এই এমনকি একেবারেই বা যারা মানে খুব গরিব শ্রেণীর মানুষ তাদেরকে উপজেলা পর্যায়ে ঈদ 2,500 উপহার টাকা করে হিসেবে 36 লাখ 1,000 টাকা পরিবারকে। জি কিংবা 500 টাকা করে দেয়া হচ্ছে। আমি মনে করি এইটাও একটা ভালো সাইন। এখন আমার এই ক্ষেত্রে একটি কথা হচ্ছে যে এই 500 টাকা কিংবা 1,000 টাকা কিংবা 5,000 টাকা এটি আসলে শুধুমাত্র সরকার তো এই ধরনের সাপোর্ট গুলো দেওয়া উচিত। যেমন আমি বলছিলাম, যেমন ধরেন মাছ ধরা বন্ধ থাকে, মাছ ধরা যখন বন্ধ থাকে তখন তালিকা করে সরকার তাদেরকে চাল দেয় যে কদিন মাছ ধরা বন্ধ থাকে। সরকার কিন্তু ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সেরকম কিছু অপশন যেতে পারে, যেটি গতবার ছিল। এবার সেইটি আছে কিন্তু পরিসর কম, পরিসরটা বাড়ানো উচিত। অন্যদিকে সমাজের যে বিত্তবান মানুষরা এবার কিন্তু এগিয়ে আসেনি, সেই অর্থে এগিয়ে আসেনি। আমরা যেমন অন্য বন্যা কিংবা ঝড়ের সময়, ঝড়ের পরে মানুষকে যেভাবে ত্রাণ নিয়ে একদম মানে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়তে দেখি, সেটি কিন্তু গতবারও দেখিনি, এবারও দেখিনি। দেখুন, যদি বাংলাদেশে যত আর্থ সামাজিক জায়গা থেকে কাজ করা বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে কিংবা বড় বড় এনজিও গুলো আছে, তারা কিন্তু অন্য সময় যেভাবে নামেন, এই করোনার এই মহামারীকে তারা এখন পর্যন্ত দুর্যোগ হিসেবে বিবেচনায় নেননি। আমি মনে করি যে তারা যদি বিষয়টিকে দুর্যোগ হিসেবে নেন এবং এই দুর্যোগ প্রবণ মানুষদের যদি সাহায্যের জন্য পদক্ষেপ নেন, তবে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার তো হবে না। আপনার এমন কোনো উপজেলায় নেই যেখানে তালিকা করে গরিব মানুষদের, সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা, তারা তো নির্বাচনের সময় লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন। তারা যদি সেই ভোটারদের মধ্যেই, তারা তো জানেন কারা কারা গরিব, যার যার এলাকায় যার যার সাধ্য মতো ওই জনপ্রতিনিধিরাই যদি ওই গরিব ভোটারদেরকে, গরিব মানুষদেরকে অল্প বিস্তর সাহায্য করেন, তবে এটি কিন্তু চাপ সমষ্টিগতভাবে পড়বে না এবং এটি খুবই সহজ। এবং একজন তাহলে এই সংক্রমণ নিয়ন্ত্রণটাও হয়তো অনেক সহজ হবে। অনেক সহজ হবে। জীবিকার তারা তো প্রয়োজন। সংক্রমণ নিয়ন্ত্রণের জায়গায় কাজ
ভূমিকা রাখতে পারেন, সেটিও জি কিন্তু রাখছেন না। জি আরেকটি বিষয়ে আসি এই সময়ে, যেটি হচ্ছে যে টিকা। দুটি ডেভেলপমেন্ট, সেটি হচ্ছে যে সিনোফার্ম, যেটি চীন আমাদেরকে দেবে, আমরা দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটিকে অনুমোদন দিয়েছে। আরেকটি হচ্ছে যে রাশিয়ার স্পুতনিক ভি নিয়ে যে আলোচনা চলছে, সেটিতে একটি দাম জানা গেছে, তারা প্রায় $10 এরকম একটি দাম চেয়েছে এবং সেটি নিয়ে দর কষাকষি চলছে। কিন্তু যেই চিন্তার জায়গাটি রয়ে গেছে সেটি হচ্ছে যে আমরা যেটি নিচ্ছিলাম, অর্থাৎ অক্সফোর্ডের টিকা, কারণ প্রথম ডোজ নেওয়া বেশ কয়েক লাখ মানুষ কিন্তু এখনো অনিশ্চিত অবস্থায় আছে। সব মিলে টিকা নিয়ে কি খবর পাচ্ছেন? অক্সফোর্ডের যারা এ পর্যন্ত ফার্স্ট ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজ নিতে পারেননি, এরকম 14 লাখ মানুষের একটা ঘাটতি আছে। 14 লাখ ডোজ একটা টিকা একটা ঘাটতি আছে। আর এখন পর্যন্ত হাতে যে টিকা আছে তাতে 6 থেকে 7 দিন পর্যন্ত বা 7-8 দিন এরকম চলবে। এরপরেই কিন্তু ওই সংকটটা তৈরি হবে। এখন গভর্নমেন্ট সেক্ষেত্রে কিছুটা তারা হয়তো আরো ধীর গতিতে যাবে। যারা সেকেন্ড ডোজ নেওয়ার সময়টা যেহেতু 3 মাস পর্যন্ত পাওয়া যায়, সেটিকে তারা আস্তে, আস্তে করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ওই প্রক্রিয়ায় এগোবে একটু ডিলে করার জন্য। অর্থাৎ উদাহরণটা এইভাবে দেই, আপনার হয়তো ডেট পড়বে গিয়ে মনে করেন এই মাসের 15-20 তারিখে, আপনাকে হয়তো বলবে যে না আপনি আরো 15 দিন পরে দেন, অসুবিধা নাই। এইভাবে ডিসকারেজ করবে এবং তারা এক ধরনের ক্যাম্পেইনেও বোধহয় যাবে। এর মধ্যে আশা করা যায় যে কিছু টিকা, অক্সফোর্ডের কিছু টিকা চলে আসবে। আর রাশিয়ার যে টিকার কথা বললেন, রাশিয়ার টিকা নিয়ে যে চুক্তি, সেই চুক্তি আগে এটির ভয়ের কারণ, সরকার ভয় পেয়েছে এই কারণে, এই যে সেরামের সঙ্গে যে চুক্তি, এই চুক্তি থেকে যে ধাক্কা খেয়েছে সরকার, এটি যাতে আর রাশিয়া কিংবা চীনের ক্ষেত্রে না ঘটে সেই জন্যই তারা খুব সতর্ক। এবং আমি মনে করি সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং অবস্থানে আছে যে এই চুক্তিগুলোর শর্ত যদি শিথিল না হয়, তবে ইন্ডিয়ার মতো আবার টাকা দিলাম আমরা কিন্তু টিকা সময় মতো পাবো না, সেটি যাতে না হয় সেজন্য সরকার এই রাশিয়ার সঙ্গে চুক্তিটি আরো গভীরভাবে দেখছে। এখানে একটি লস আছে আমাদের, সেটি হলো রাশিয়া গত বছর স্বেচ্ছায় বাংলাদেশকে টিকা দিতে চেয়েছিল, তখন কিন্তু এটির দাম ছিল $6 থেকে $7, মাত্র $6 to $7। বাট এখন যেহেতু আমরা রাশিয়ার কাছে ধর্ণা দিচ্ছি, স্বাভাবিকভাবেই মার্কেটিং এর পলিসি অনুযায়ী তারা এখন দর বাড়িয়ে দিয়েছে। যদিও এটি মডার্না কিংবা ফাইজারের তুলনায় কম, আবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকার চেয়ে বেশি। তো সেই জায়গাটিতে মন্দের ভালো মতো আমরা যেহেতু হাতে টিকা নাই, সুতরাং শর্ত যতটা শিথিলযোগ্য সেটিকে বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে এই রাশিয়ার টিকা আনার ব্যবস্থা করাও এটিও জরুরি আমি মনে করি। অন্যদিকে চীনের টিকাটি কিন্তু যেটি অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি আগেই আলামত পাওয়া গেছিল এবং এটি বোঝাই যাচ্ছিল যে দিবে, এবং এটি বাংলাদেশ এই সপ্তাহের মধ্যেই মোটামুটি 12 তারিখের মধ্যেই আমরা 5 লাখ টিকা পেয়ে যাচ্ছি। অলরেডি সেটি কিন্তু অন দা ওয়ে বা পাইপলাইনে ঢুকে গেছে, এটি চলে আসবে, শিপমেন্টেও রেডি হয়ে গেছে, এটি এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। এইগুলো আমাদের জন্য। আর প্রাইভেট মার্কেটের জন্য মডার্না, ফাইজার এবং অন্যদিকে যে মানে জনসন অ্যান্ড জনসনের টিকাও, সেটি নিয়োগ প্রক্রিয়া চলছে। তো সরকারের উপরে অনেক কিছু এখন ডিপেন্ড করছে। যদিও আমরা গত সপ্তাহে যে অগ্রগতিগুলো টিকা কেন্দ্রিক দেখেছি, সেটি অনেকটা চূড়ান্ত পর্যায়ে এসেও আবার একটু এখন গত 2-3 দিন পর্যন্ত একটু ধীর লয়ে এগোচ্ছে আর কি। এটি আরো রান করানো উচিত বলে মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিটোল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সপ্তাহের প্রতিদিন সকাল 9:10 প্রচারিত হচ্ছে। যাওয়ার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ, করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর RTVর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।